ক্রিস্টাল স্ট্রাকচার ক্লাস নাম্বার 2। আগের দিনের কন্টিনিউয়েশন হচ্ছে আজকে, সেই জন্য আমরা ইউনিট সেল বুঝেছিলাম। আমরা মিলার ইন্ডেক্স শুরু করব। আজকের যে টপিকগুলো আমরা ডিসকাস করব এখানে, সেগুলোর মধ্যে পড়ছে রেসিপ্রোকাল ল্যাটিস, টাইপস অফ ল্যাটিসেস, ডিফ্র্যাকশন অফ এক্স-রে বাই ক্রিস্টাল। মেনলি এক্স-রে ডিফ্র্যাকশনের জন্য ব্র্যাগস ল আমাদের পড়ে নিতে হবে, যেহেতু সিলেবাসে এটা ইনক্লুড আছে। আর ল্যাটিসের ক্ষেত্রে বলা ভালো, কিউবিক্যাল ল্যাটিসের ক্ষেত্রে অ্যাটমিক অ্যান্ড জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টর, এটা আমরা ডিসকাস করব এবং এটার ক্যালকুলেশনও করতে হবে তিনটে টাইপের ল্যাটিসের ক্ষেত্রে, যেরকম সিম্পল কিউবিক, বিসিসি এবং এফসিসি। এই তিন ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টর এর যে ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার মধ্যে ডাটা পুট করে ফ্যাক্টরটায় আমাদের বার করতে হবে। প্রথমেই মিলার ইন্ডেক্স সম্বন্ধে কিছু কথা তোমাদের বলে নিই, যে কিভাবে মিলার ইন্ডেক্স বার করতে হয়। ধরো আমরা সব থেকে সিম্পল টাইপের ক্রিস্টাল ধরে নিচ্ছি, মানে কিউবিক ক্রিস্টাল, যেখানে তিনটে প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর এ বি সি এগুলোকে ব্যবহার করা হয় এবং এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো যদি কিউবিক্যাল ক্রিস্টাল হয় অথবা এ বি সি যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে ক্যালকুলেশন সব থেকে সুবিধার হবে। সেই জন্য প্রথমে আমরা এই ধরনের ক্রিস্টাল ধরে দিচ্ছি, যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয় বা সিম্পল হয় ব্যাপারটা। সেই তিনটে অ্যাক্সিস এখানে আঁকা হয়েছে। ধরো এই দিকে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর এ আছে, এদিকে বি, আর এদিকে সি। এবার কোনো একটা আরবিট্রারি অরিজিন ধরা হয়েছে, অর্থাৎ অরিজিন তুমি শিফট করতেই পারো, যে কোনো ল্যাটিস পয়েন্টকে তুমি অরিজিন হিসাবে ধরতে পারো, বা যে কোনো বেসিসের পজিশনকে অরিজিন হিসাবে ট্রিট করা যেতে পারে। এইরকমই একটা অরিজিন চয়েস করা হয়েছে। মিলার ইন্ডেক্স অ্যাকচুয়ালি ইউজ করা হয় টু আইডেন্টিফাই এ সেট অফ প্যারালাল প্লেনসকে আমরা ম্যাথমেটিক্যালি বোঝাবো। তাহলে মিলার ইন্ডেক্স বলতে তিনটে ইন্ডেক্স থাকবে এবং তিনটে ইন্ডেক্স দিয়ে সেট অফ প্যারালাল প্লেনসকে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ একটা প্লেন নয়, একটা প্লেনের সঙ্গে আরো তার প্যারালাল কিছু ক্রিস্টাল প্লেনস থাকে, সেগুলোকে বোঝানোর জন্য মিলার ইন্ডেক্সকে ব্যবহার করা হয়। আমি প্রথমে একটা ক্রিস্টাল প্লেন এঁকে নেব, যাতে তার মিলার ইন্ডেক্সটা বার করতে সুবিধা হয়। ধরো এখানে সি হচ্ছে এইটুকু, এটা হচ্ছে সি, আর একটা সি, আর একটা সি, মানে সি হচ্ছে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর আপওয়ার্ড ডাইরেকশনে, আর হয়তো বা বিটা একটু সি এর থেকে বড়, সেই জন্য বড় করে আঁকছি। এটা আমরা ধরে নিচ্ছি নাকি। তাহলে যে পয়েন্টগুলো এখানে এঁকে নেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো বেসিসের পজিশন হতে পারে, এবং ক্রিস্টাল প্লেন সেগুলোই হবে যে প্লেনগুলোতে অ্যাটমিক ডেন্সিটি অনেক বেশি থাকে, যার ফলে এক্স রে ডিফ্র্যাকশন করতে পারে।
ক্রিস্টাল প্লেনগুলোর অবস্থান এক্স-রে ডিফ্র্যাকশন ছাড়া বোঝা যায় না। এক্স-রে ডিফ্র্যাকশন করেই আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে এবং তার সাহায্যে ক্রিস্টাল প্লেনসের অবস্থা বা তার প্রপার্টি এগুলো বোঝা যাবে। সেই জন্য সবসময় এক্স-রে ডিফ্র্যাকশন করেই ক্রিস্টালের যে স্ট্রাকচার সেটা বোঝার চেষ্টা করা হয়। আমি একটু পরে ব্র্যাগস ল যখন বোঝাবো সেটা কিছুটা পরিষ্কার হয়ে যাবে। আপাতত তোমরা ক্রিস্টাল প্লেন বলতে বোঝো যে প্লেনে অ্যাটমিক ডেন্সিটি অনেক বেশি থাকে এবং অ্যাটমিক ডেন্সিটি বেশি থাকার জন্য তার এক্স-রে ডিফ্র্যাকশন করার ক্ষমতা, মানে ওই প্লেনটির এক্স-রে ডিফ্র্যাকশন করার ক্ষমতা অন্য যে কোনো প্লেনের থেকে, যেগুলোতে অ্যাটমিক ডেন্সিটি প্রায় নেই বললেই চলে সেগুলোর থেকে অনেক বেশি হয়। সেই জন্য ক্রিস্টাল প্লেন এগুলোকেই আমরা মিলার ইন্ডেক্স দিয়ে রিপ্রেজেন্ট করব। সেই রকমই একটা প্লেন নেওয়া হচ্ছে। ধরো এখানে একটা প্লেন নেওয়া হয়েছে যেটা তিনটে অ্যাক্সিসের সঙ্গেই অ্যাঙ্গেল করে আছে। কি অ্যাঙ্গেল করা আছে সেটা আমরা পরে ডিফাইন করছি। এইরকম ধরনের একটা প্লেন এখানে কনসিডার করা হলো। ধরে নাও এই প্লেনটা হয়তো এরকম হতে পারে। এই যে প্লেনটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্লেনটা দেখো তিনটে অ্যাক্সিসে ছেদ করেছে এবং নির্দিষ্ট ডিস্টেন্সে কাট করেছে। ওই অ্যাক্সিসগুলোতে এ অ্যাক্সিস, বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস এগুলোকে কাট করেছে। সেই তিনটে পয়েন্টকে আমি এখানে দেখিয়েছি। এই একটা পয়েন্ট, এই আর একটা পয়েন্ট এবং এখানে আরেকটা পয়েন্ট। এই ক্রিস্টাল প্লেনটা যেখানে ইন্টারসেক্ট করলো অ্যাক্সিসগুলোকে, সেই পয়েন্টগুলো অরিজিন থেকে যে ডিস্টেন্সে হবে। অর্থাৎ আমি যদি এখানে এগুলোকে, এই পয়েন্টগুলোকে আলাদা করে ডিফাইন করে নিই তাহলে সুবিধা হবে। ধরে নাও এটা অরিজিন ও, আর এই পয়েন্টটা পি, এটা কিউ, আর উপরের যে পয়েন্ট সি অ্যাক্সিসে সেটা হচ্ছে আর। তাহলে ওপি এটা কিন্তু এ ভেক্টরের, ওপি ভেক্টরটা যদি দেখো বা ওপি ডিস্টেন্সটাকে যদি দেখো তাহলে এর ম্যাগনিটিউডের সেটা ইন্টিগ্রাল মাল্টিপল হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মাল্টিপ্লাইড বাই এ হবে। তো সবসময় 2 মাল্টিপ্লাইড বাই এ হতেই হবে তার কোনো মানে নেই। অন্য এখানে যদি এটা কাট করতো তাহলে 3 ইন্টু এ হতো। আবার যদি বি এর দিকে দেখো তাহলে ও কিউ ইকুয়াল টু 2b হবে। বা এখানটা যদি ও আর কে দেখি তাহলে 4 মাল্টিপ্লাইড বাই সি হবে। এরকমভাবে ওপি, ও কিউ এবং ও আর এরা কিন্তু এ বি সি রেসপেক্টিভলি এদের ইন্টিগ্রাল মাল্টিপল। সুতরাং ওপিকে আমরা এরকমভাবে লিখতে পারি, একটা ইন্টিজার এইচ মাল্টিপ্লাইড বাই, আমি ক্যাপিটাল এইচ ব্যবহার করছি, যেখানে ক্যাপিটাল এইচটা একটা ইন্টিজার, এইচ মাল্টিপ্লাইড বাই ই। আর ও কিউ ইকুয়াল টু, এখানে 2 মাল্টিপ্লাইড বাই বি হওয়া উচিত, কিন্তু ইন জেনারেল আমরা ক্যাপিটাল কে মাল্টিপ্লাইড বাই বি লিখি, কারণ অন্য যে কোনো জায়গায় এটা কাট করতে পারত। আর ইন্টারসেকশন উইথ সি অ্যাক্সিস, এটা ও আর ইকুয়াল টু হবে ক্যাপিটাল এল, এটাও একটা ইন্টিজার, মাল্টিপ্লাইড বাই সি। মিলার ইন্ডেক্স যদি এই প্লেনটার বার করতে হয়, মানে পিকিউ আর প্লেনটার বার করতে হয়, তাহলে এই এ বি সি যেগুলো একটা পার্টিকুলার ক্রিস্টালের ক্ষেত্রে একদম ডেফিনিট ভ্যালু থাকবে। ধরো আমি যদি
আয়রনের ক্রিস্টাল ধরে দিই, তাহলে এবিসি ডেফিনিট ভ্যালু থাকবে। বা যদি কপার দিই তাহলে এবিসি পাল্টে যাবে, কিন্তু শুধু কপার যদি হয় তাহলে এবিসি পাল্টাবে না। তাহলে পার্টিকুলার কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে এবিসি কনস্ট্যান্ট। সেই জন্য ওই পার্টিকুলার কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে এই ক্রিস্টাল প্লেন বা পিকিউআর প্লেনটাকে তার পজিশন ডিফাইন করতে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে এইচ, কে আর এল, এগুলো ইন্টিজার। তাহলে এই তিনটে ইন্টিজারকে নিয়ে এখন কাজ করতে হবে। কিরকম করতে হবে? প্রসেসটা হচ্ছে এদের রেসিপ্রোকাল করতে হবে। এদের রেসিপ্রোকাল করতে হবে। এবার কেন এটাকে আপাতত আমি বলে রাখি যে বাই কনভেনশন এটা রেসিপ্রোকাল করতে হবে। আর এটার কেন কনভেনশনালি এটা রেসিপ্রোকাল করা হলো, নিশ্চয়ই কিছু সুবিধা পাওয়া যাবে। সেই সুবিধাগুলোর কথা আমরা পরে আসবো। আগে আমি মিলার ইন্ডেক্সটাকে ডিফাইন করব। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন অরিজিন থেকে কতটা দূরে এবং সেগুলো ওই প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টরের কত গুণ হচ্ছে, সেগুলোকে আমরা এইচ, কে, এল বলছি। এবং সেগুলো ইন্টিজার, তাদের ইনভার্স করা হচ্ছে এবং তাদের রেশিও করা হচ্ছে। রেশিও করার পরে এই ধরনের ফ্র্যাকশন তিনটে উৎপন্ন হলো, 1/h, 1/k, 1/l। কিন্তু ফ্র্যাকশন আকারে লিখে রাখলে খুব অসুবিধা। সেই জন্য কি করতে হবে? এইচ, কে আর এল এদের তিনটের এলসিএম করতে হবে এবং মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা এলসিএম করব এইচ, কে এবং এল এর, এবং এলসিএম দিয়ে এই তিনটে টার্মকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে? এই ফ্র্যাকশনের রেশিও আর থাকবে না। আমরা ধরে নিলাম এইচ, কে, এল এদের এলসিএম নেওয়ার পরে এবং মাল্টিপ্লিকেশনের পরে রেশিওটা দেখতে এরকম হয়ে গেল, স্মল এইচ, স্মল কে এবং স্মল এল, যেখানে এইচ, কে, এল এই তিনটে হচ্ছে ইন্টিজার, নতুন ইন্টিজার, নিউ সেট অফ ইন্টিজার্স। কি করে পেলাম? এইচটাকে আমরা পেলাম এলসিএম বাই ক্যাপিটাল এইচ, এরকম করে পেয়েছি। যেহেতু এলসিএম কে আমরা এইচ দিয়ে ডিভাইড করলে একটা নতুন ইন্টিজার পাবো, সুতরাং স্মল এইচ একটা ইন্টিজার হবে। এবার এই প্লেনটার মিলার ইন্ডেক্সকে সিম্বলিক্যালি লেখার কায়দা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটে ইন্ডেক্স লিখে রাখতে হবে এবং কমা দিয়ে পরপর লিখে যেতে হবে। অনেক সময় কমাটা দেওয়াও হয় না। তো এই এইচ, কে, এলটা আই, এটাই কিন্তু যে প্লেনটা এখানে দেখানো হচ্ছে পিকিউআর, ওটার মিলার ইন্ডেক্স হয়ে যাবে। তাহলে আমাদের কতগুলো স্টেপ এখানে ফলো করতে হবে। সেই স্টেপসগুলো কি? প্রথমে দেখতে হবে যে যে প্লেনটা রয়েছে সেই প্লেনটা একটা বিরাট এক্সটেন্ডেড প্লেন, ঠিক আছে। সেটা যে এই ট্রায়াঙ্গেলের মতো হতেই হবে তার কোনো মানে নেই, এর বাইরে কিন্তু এটা রয়েছে। কিন্তু সেটা প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টরগুলো যেদিকে আছে সেই অ্যাক্সিসের উপরে কোথায় কাট করছে, কোথায় ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্টগুলোকে আগে ধরতে হবে। সেই পয়েন্টগুলো এখানে নেমলি পিকিউআর, এবং সেই পয়েন্টগুলো অরিজিন থেকে কত ডিস্টেন্সে, এবং সেই ডিস্টেন্সগুলো প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টরসগুলো রেসপেক্টিভলি কত ইন্টিজারে বা মাল্টিপ্লিকেশন করা রয়েছে। এটা হচ্ছে ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল কে আর ক্যাপিটাল এল। আর তারপরে তাদের সেই ইন্টিজারগুলো ইনভার্স করতে হবে, তাদের রেশিও নিতে হবে, এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করার পরে নতুন নিউ সেট অফ ইন্টিজার্স আমরা পাবো, সেটা হচ্ছে স্মল এইচ, স্মল কে এবং স্মল এল। এই তিনটেকে একসঙ্গে আমরা এরকমভাবে লিখে ফেলছি, এবং এটাই এই পিকিউআর প্লেনকে এটা নির্দিষ্ট করবে, এবং পিকিউআরের যে প্যারালাল প্লেনগুলো আছে সেগুলোকেও এটা রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে এইভাবে মিলার ইন্ডেক্সটাকে বার করা হয়, বা কোনো একটা প্লেনের ক্ষেত্রে এটাকে ডিরাইভ করে এরকমভাবে সুন্দরভাবে লেখা যায়। এবার দেখা গেল যে হতে পারে এরকম যে কোনো একটা প্লেনের এরকম হতে পারে যে সেটা হয়তো বা নেগেটিভ এক্স অ্যাক্সিসের, সরি নেগেটিভ সি অ্যাক্সিসের দিকে এটা কাট করছে, এরকম হতেই পারে। কোনো একটা প্লেন এটা নেগেটিভ সি অ্যাক্সিসের দিকে কাট করবে, পজিটিভ সি নয়, নেগেটিভ সি এর দিকে কাট করবে, হতে পারে। তো সেক্ষেত্রে কি করব আমরা? এইচ, কে এবং এল এইভাবে লিখবো, এবং
এই রেশিও এখান থেকে এই যে ডিস্টেন্সটা ও আর যেটা নেগেটিভ সি অ্যাক্সিসে কাট করেছে, সেটাকে বোঝানোর জন্য আমরা কি করব, মাথায় একটা এরকম বার দিই। তাহলে মাথায় বার থাকা মানে সেটা নেগেটিভ অ্যাক্সিসে এটা ইন্টারসেক্ট করেছে, এটা আমাদের বুঝতে হবে। এই ব্যাপারটাও এখানে থাকতে পারে কোনো কোনো জায়গায়। এই হচ্ছে স্যার মিলারি। কিন্তু এটা তো লেন্থ, তাহলে লেন্থ হলে কি হচ্ছে নেগেটিভ পজিটিভের ব্যাপার আছে? হ্যাঁ, নেগেটিভ পজিটিভের ব্যাপার রয়েছে, যেহেতু ধরো নেগেটিভ পজিটিভের কেন ব্যাপার রয়েছে আমি তোমাকে বোঝাই ব্যাপারটা। ধরো এইখানটায় এই আর পয়েন্টটা যদি আমি অন্যভাবে আঁকছি, এটা আর পয়েন্টটায় যদি ঠিক সেম ডিস্টেন্স এখানে নেওয়া হতো, সেম ডিস্টেন্সে নেওয়া হতো, ঠিক উল্টো দিকে আর পয়েন্টটা নেওয়া, যে আমি অ্যাজ এক্সাম্পল এটাকে আর প্রাইম বলছি, এবং আমি বললাম যে এটাও হচ্ছে ক্যাপিটাল এল মাল্টিপ্লাইড বাই সি, এবং উপরেরটাও দেখেছো তোমরা ক্যাপিটাল এল মাল্টিপ্লাইড বাই সি, তাই ছিল। তাহলে তুমি যদি এখানটায় এটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে তুমি বার না বসাও, মানে এইচ কে এল বার তুমি যদি না বসাও, বারটা যদি না বসাও, তুমি যদি এইচ কে এল দিয়েই রিপ্রেজেন্ট করতে যাও, তাহলে এই উপরের প্লেন, এই প্লেনটা আর এই নিচের প্লেনটা তো একই হয়ে যাবে। কিন্তু দুটো প্লেনে তো অ্যাঙ্গেল আছে, দুটো প্লেন তো এক নয়, দুটো প্যারালাল নয়, আলাদা প্লেন। তাহলে তুমি কিভাবে ইউনিকলি ডিফাইন করবে এই যে প্লেনটা, এখানে যে প্লেনটা এখানে ডিফাইন করলাম নতুন করে, এই প্লেনটা তো আর উপরের প্লেনটার সঙ্গে একই প্লেন নয় বা প্যারালাল সেট অফ প্লেনসও নয়। তাহলে এটা নেগেটিভ সি অ্যাক্সিসে জয়েন হয়েছে বা ইন্টারসেক্ট করেছে, সুতরাং সেটার অ্যাঙ্গেলও আলাদা, সেটার ইনক্লিনেশন আলাদা। সেই জন্য তুমি অবশ্যই এখানে এল ড্যাশ দিয়ে দেবে, এল বার দিয়ে দেবে, যাতে করে এটাকে বোঝা যায়, আলাদা করে ডিফাইন করা যায়। না হলে শুধুমাত্র ডিস্টেন্স বলে আমি যদি এলটাকে সেম রেখে দিই, তাহলে দেখা যাবে দুটো প্লেনই আমি একই রিপ্রেজেন্ট করে ফেলছি, সেখানে তো আমার কনফিউশন হবে। তাহলে মিলার ইন্ডেক্সটা এইভাবে আমাদের বার করতে হবে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ব্র্যাগস ল। সায়েন্টিস্ট ডব্লিউ.এল. ব্র্যাগ এই লটা তিনি ডিরাইভ করলেন, এবং যার ফলে ক্রিস্টাল ফিজিক্সে একটা রেভলিউশন ঘটে গেল। প্রথমে এক্স রে ডিসকভার হলো, রনজেন এক্স রে তিনি ডিসকভার করলেন, এবং এর কয়েক বছর পরেই ডব্লিউ.এল. ব্র্যাগ তিনি এই এক্স রে ডিফ্র্যাকশন করে ক্রিস্টালের প্লেন অথবা ক্রিস্টালের স্ট্রাকচার বোঝার জন্য একটা থিওরি দিলেন, এবং যার পরে ক্রিস্টাল ফিজিক্সে এমন গ্রোথ হলো যে এখন সারা ইউনিভার্সে বা আর্থে যে পরিমাণ সায়েন্টিস্টরা ফিজিক্সের সাবজেক্টে সব থেকে বেশি ইনভলভ, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিজিক্স বা সলিড স্টেট ফিজিক্স। এবং এটা কিন্তু খুব পুরনো সাবজেক্ট নয়, তোমরা বুঝতে পারছো যে ক্রিস্টাল ফিজিক্সটা শুরু হয় আফটার রনজেন, মানে এক্স রে ডিফ্র্যাকশনের
এই ডিফ্রাকশন ছাড়া আমি আগেই বলেছি ক্রিস্টালের স্ট্রাকচার বোঝা খুব মুশকিল। সেই জন্য এক্স রে যে ডিসকভারি, এটা ক্রিস্টাল ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ দিক। ক্রিস্টাল ফিজিক্সের শুরু কিন্তু এই এক্স রে থেকেই হচ্ছে। সেই জন্য এক্স রে যদি না আসতো, দেখা গেল ক্রিস্টাল ফিজিক্স আরো পিছিয়ে যেত, আরো অনেক পরে শুরু। এক্স রে কে ব্যবহার করে ব্র্যাগস যেটা করলেন, ধরো এখানে সেট অফ প্যারালাল প্লেনস আছে এটা ক্রিস্টালের মধ্যে। এগুলোকে তোমরা ক্লিভেজ প্লেন বলতে পারো, কারণ এই প্লেনগুলোতে অ্যাটমিক ডেনসিটি অনেক বেশি। এবার ব্র্যাগস কি করলেন, মনোক্রোমেটিক এক্স রে কে ব্যবহার করলেন। এখানে কিন্তু মনে রাখতে হবে মনোক্রোমেটিক এক্স রে। এক্স রে ডিফ্রাকশন করে ক্রিস্টালকে বোঝা যায়, কিন্তু তার জন্য তোমাকে মনোক্রোমেটিক এক্স রে কে ব্যবহার করতে হবে। মনোক্রোমেটিক এক্স রে মানে বুঝতেই পারছো যে তার ওয়েভলেন্থ বিভিন্ন রকমের হয় না, এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়েভলেন্থের এক্স রে হয়। ল্যামডা হচ্ছে সিঙ্গেল ওয়েভলেন্থের এক্স রে, যেটাকে আমরা মনোক্রোমেটিক এক্স রে বলি। সেখানে ল্যামডার ভ্যারিয়েশন খুব কম থাকে। খুব কম থাকে কেন বললাম, থাকে না কেন বললাম, কিন্তু আনসার্টেনিটি, সেটা অন্য প্রশ্ন। কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপারে চলে আসছে সেখানে, আমি তার মধ্যে এখন ডিটেলসে যাব। যাই হোক, এই এক্স রে ডিফ্রাকশন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি দেখে নাও। ধরো এই উপরের যে প্লেনটা রয়েছে, একটা যে কোনো প্লেন ধরো, সেই প্লেনটার মধ্যে অনেক অ্যাটম রয়েছে। এবার আমি যদি এখান থেকে এক্স রে ফেলি ক্রিস্টালের উপরে, তাহলে সেই এক্স রেটা ইমপিঞ্চ করবে এবং ক্রিস্টালের মধ্যে অনেকটা দূরত্ব পর্যন্ত যাবে। এবং বিভিন্ন ইমপিঞ্চ করার সময় বিভিন্ন ক্রিস্টাল প্লেনের সঙ্গে এক্স রে ইন্টারাকশন হবে। ইন্টারাকশনটা কেমন ভাবে হবে, এই যে অ্যাটমগুলো দেখছো, এগুলো প্রথমে এক্স রে অ্যাবজর্ব করবে এবং তারপরে এগুলো নিজের মতো সেকেন্ডারি ওয়েভ বা হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী এটা রিএমিট করবে। এটাকে ডিফ্র্যাকশন বলে। তাহলে মনোক্রোমেটিক এক্স রে যখন ফেলা হয়, এক্স রের মধ্যে থাকা ক্রিস্টালের মধ্যে থাকা বিভিন্ন অ্যাটম এক্স রে ডিফ্র্যাকশন করতে থাকে। অ্যাজ এ হোল আমরা এরকম ভাবে বলতে পারি যে ক্রিস্টাল প্লেনগুলোই এক্স রে ডিফ্র্যাকশনের জন্য দায়ী। কেননা ক্রিস্টাল প্লেনের মধ্যে অ্যাটমসগুলো থাকে এবং অ্যাটমের সব থেকে বাইরের যে অরবিট, সেগুলোতে ইলেকট্রন থাকে এবং সেই ইলেকট্রন এক্স রে অ্যাবজর্ব করে এবং রিএমিট করে। তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলোই কিন্তু এক্স রে ডিফ্রাকশনের জন্য দায়ী, যেগুলো রয়েছে অ্যাটমের মধ্যে। আর অ্যাটমগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এরা ক্রিস্টাল প্লেনে রয়েছে বা ক্লিভেজ প্লেনে রয়েছে। তাহলে সরাসরি এরকম ভাবে আমি রাফলি বলতে পারি যে ক্রিস্টাল প্লেনগুলো এক্স রে ডিফ্রাকশনের জন্য দায়ী বা ইনভলভ। স্যার হ্যাঁ, স্যার এইখানে আমরা সলিড স্টেট ফিজিক্সে সবসময় ক্রিস্টালাইন সলিড নিয়ে আলোচনা কেন করছি? এমনি নন ক্রিস্টালাইন সলিডও তো অনেক আছে, সেইগুলোকে কেন আলোচনা এখন মধ্যে নিয়ে আসা হচ্ছে না? প্রথমত দুটো কারণ এখানে। দুটো কারণ হচ্ছে, যেহেতু ক্রিস্টালাইন সলিডগুলো অর্ডার থাকে, তার জন্য আমাদের যে ম্যাথমেটিক্স, অর্ডার যে কোনো সিচুয়েশনে ম্যাথমেটিক্স খুব সুন্দরভাবে ফিজিক্যাল যে বিহেভিয়ার সেগুলোকে এক্সপ্লেন করতে পারে। যত সেখানে ক্যাওস র্যান্ডমনেস বাড়বে, তত ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা জটিল হবে এবং ফিজিক্যাল যে সমস্ত বিহেভিয়ার সেগুলোকে এক্সপ্লেন করতে কঠিন হয়ে যাবে। এবং অর্ডার সিচুয়েশনে যদি থাকে, সেখানে এই ক্রিস্টাল ফিজিক্সের ক্ষেত্রে বা অন্য যে কোনো ফিজিক্যাল কোনো অ্যাসপেক্টের ক্ষেত্রে দেখবো যে সেখান থেকে প্রেডিকশন করা যায়। মানে আমার থিওরি কোনো একটা প্রপার্টিকে প্রেডিকশন করতে পারে এবং সেগুলোকে ইউজ করে অনেক নতুন যে বিহেভিয়ার সেগুলোকে ডিসকভার করে যাবে
সঙ্গে সঙ্গে তাকে ইউজ করা যাবে, এবং এই জন্য অর্ডার্ড ক্রিস্টালগুলো বা যেগুলো বলছো ক্রিস্টালাইন সলিড, সেগুলোর জন্য আমরা একটা ওয়েতে আমাদের যে লার্নিং সেটা শুরু করি। এর জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, সব থেকে বড় কারণ যেটা, সেটা খুব হাস্যকর, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে ক্রিস্টালাইন সলিডই রয়েছে। স্যার সেকেন্ডটা কেমন যেন, হ্যাঁ, স্যার সেকেন্ডটা কেমন জানো জানেন স্যার? নন ক্রিস্টালাইন সলিডটা তো মানে যেগুলো আছে নন ক্রিস্টালাইন সলিড, সেইগুলোতেও তো আমি তো সলিড স্টেট ফিজিক্সের যে সমস্ত সূত্র হ্যাঁ, আর হ্যাঁ, কি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। এবার এই এক্সপেরিমেন্টের যে বিষয়গুলো রয়েছে সবই তো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ এখানে থাকে, এবং ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে সেগুলোকে এক্সপ্লেন করা যাবে। কিন্তু তুমি যেগুলো ক্রিস্টালাইন সলিড নয়, অ্যামরফাস, সেগুলোকে তুমি এই সমস্ত ম্যাথমেটিক্সে কিন্তু এক্সপ্লেন করতে পারবে না। তাদের মধ্যে র্যান্ডমনেস থাকে, এবং তাদের জন্য আলাদা ফিজিক্স রয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম, আরেকটা মূল ব্যাপার তোমাদের বলে রাখি, বারবারই কেন এক্স রে কথা বলা হচ্ছে, কেন নর্মাল লাইট নয়? মনে রাখবে, যেটাকে অবজার্ভ করতে হবে এবং সেটার যে অ্যাটমগুলোকে অবজার্ভ করতে হবে বা অ্যাটমগুলোর যে পজিশন সেগুলো বুঝতে হবে, সেগুলোর ইন্টারমিডিয়েট ডিস্টেন্স বা অ্যাডজাসেন্ট ডিস্টেন্স, এটা এক্স রের ওয়েভলেন্থের সঙ্গে কম্পেয়ারেবল হয়, এবং এক্স রের ওয়েভলেন্থ তো বিভিন্ন রকমের হয়। তাহলে সেই ধরনের এক্স রেকেই ব্যবহার করতে হবে যে এক্স রের ওয়েভলেন্থ দুটো অ্যাটমের বা দুটো ক্রিস্টাল প্লেনের ডিস্টেন্সের সঙ্গে কম্পারেবল। এখানে তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেরকম রেডিও ওয়েভস দিয়ে তুমি ক্রিস্টালকে অবজার্ভ করতে যাও, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে রেডিও ওয়েভসের, বেশিরভাগ কেন সব ক্ষেত্রেই দেখা যাবে রেডিও ওয়েভসের যে ওয়েভলেন্থ সেটা মাচ মাচ গ্রেটার দ্যান দ্য ইন্টারমিডিয়েট ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট অ্যাটমস অর এ সেট অফ প্যারালাল প্লেনস। তো সেই জন্য ভালো করে বুঝবার জন্য ওই রেডিও ওয়েভ বা অন্য কোনো ওয়েভলেন্থ যেগুলো মিসম্যাচ করবে সেগুলো কোনোভাবেই এই ক্রিস্টাল ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। সেই জন্যই এক্স রেকে ব্যবহার করা হচ্ছে, আর অন্য কোনো কারণ নেই। যাই হোক, আমি ডিফ্র্যাকশনটা তোমাদের বুঝাতে পারলাম। এই ডিফ্র্যাকশন যখন একসঙ্গে পারফর্ম হবে সেটাকে অনেক সময় আমরা রিফ্লেকশনও বলবো, কারণ এটা রিফ্লেকশন লাইট। অর্থাৎ এদিক থেকে যেন এক্স রে আসলো, আর তারপরে ডিফ্র্যাক্ট করার সময় দেখা যাবে যে যদি আমরা এখানে একটা ক্রিস্টাল প্লেন নিই এবং এক্স রে যদি ফেলি এখানটায়, এক্স রে তো চারিদিকেই যাবে, ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি যাবে কোন দিকে? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাঙ্গেলটার সঙ্গে দেখে অসমান, এটার সঙ্গে দেখো সমান। হুম। আবার যেটা এইদিকে গেল, এটার সঙ্গেও দেখো এই অ্যাঙ্গেলটা, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা অসমান। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল নয়, এটাকে বলা হয় গ্লান্সিং অ্যাঙ্গেল। গ্লান্সিং অ্যাঙ্গেল, এই গ্লান্সিং অ্যাঙ্গেলের সঙ্গে এই রাইট সাইডের যে গ্লান্সিং অ্যাঙ্গেল, এটা যখন ইকুয়াল হয়ে যাবে, রিফ্লেক্টেড রে অথবা ডিফ্র্যাক্টেড, মানে ফিজিক্সের ক্ষেত্রে ডিফ্র্যাকশন বলা উচিত, ডিফ্র্যাক্টেড রে এর ক্ষেত্রে যখন গ্লান্সিং অ্যাঙ্গেল সমান হবে, তখন তার ইন্টেন্সিটি সব থেকে বেশি হবে। সেই জন্য আমরা কম ইন্টেন্সিটিকে অবজার্ভ করতে চাই না, আমরা সব থেকে বেশি ইন্টেন্সিটিকে অবজার্ভ করতে চাই। তাহলে দুই দিকে গ্লান্সিং অ্যাঙ্গেল ইনসিডেন্ট এর জন্য এবং রিফ্লেক্টেড বলো আর ডিফ্র্যাক্টেড বলো, সেই দুটো বিমের ক্ষেত্রে যখন গ্লান্সিং অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, তার ইন্টেন্সিটি ডিফ্র্যাক্টেডের ক্ষেত্রে সব থেকে বেশি হবে। সেই জন্য ইকুয়াল অ্যাঙ্গেলটাকে মেনটেন করতে হবে এক্সপেরিমেন্টের সময়। এইবার ধরো এক্স রে আসলো, ইনসিডেন্ট এক্স রে আসলো, আমি আর একটু গ্লান্সিং অ্যাঙ্গেলটা বাড়িয়ে এখানে আঁকি নতুন করে।
দুটো মাত্র প্লেন নিয়েছি এবং অ্যাডজাসেন্ট ডিস্টেন্স ডি নিয়েছি, দুটো ক্রিস্টাল প্লেনের অ্যাডজাসেন্ট ডিস্টেন্স ডি নিয়েছি। এটা গ্লান্সিং অ্যাঙ্গেল ফর ইনসিডেন্ট রে। আর সব থেকে বেশি ইন্টেন্সিটি কোথায় পাওয়া যাবে? রিফ্লেক্টেডের বা ডিফ্র্যাক্টেডের ক্ষেত্রে যদি এই গ্লান্সিং অ্যাঙ্গেলটাও ইকুয়াল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, you may call it glancing angle। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করা হবে, হ্যাঁ, পারপেন্ডিকুলার ড্র করা হবে, যেখানে এক্স রেটা পড়লো, এখানে একটা ধরো অ্যাটমও রয়েছে, এটা একটা পারপেন্ডিকুলার ড্র করা হবে, যেটা দুটো প্লেনের ক্ষেত্রেই পারপেন্ডিকুলার, এবং এটাও ডি হবে এই লেন্থটা। আর একটা এক্স রে বিম, সে কি হবে, এখানটাই আসবে এবং প্যারালাল বিম এরকম ভাবে চলে যাবে। তাহলে এখানে একটা এইটা হচ্ছে ইনসিডেন্ট প্যারালাল এক্স রে বিম, আর এইটা হচ্ছে ডিফ্র্যাক্টেড প্যারালাল এক্স রে বিম। এবার তোমরা তোমাদের আইডিয়া রয়েছে ধরো ইন্টারফারেন্স সম্বন্ধে। আমাদের এখানে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। এই দুটো রের ইন্টারফারেন্স হবে, এই দুটো রে এখানে ইন্টারফেয়ার করবে। এবার ইন্টারফেয়ার করবে কনস্ট্রাকটিভলি না ডিস্ট্রাকটিভলি, তার উপরে এই ডিফ্র্যাক্টেড বিমের ইন্টেন্সিটি আমরা পাব। যদি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে এই দুটো এক্স রে বিম, তাহলে সেখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম অবজার্ভ হবে। যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপবো সেইটা দেখবো যে অ্যাঙ্গেলটা যদি পরিবর্তন করা হয়, তাহলে এক সময় না এক সময় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা জানি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এবং করসপন্ডিং ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই গ্লান্সিং অ্যাঙ্গেলটা মানে থিটা গ্লান্সিং অ্যাঙ্গেল, সেটা পরিবর্তন করতে হবে। এবার এই থিটাটা যদি পরিবর্তন করি, এইদিকে ইনসিডেন্ট গ্লান্সিং অ্যাঙ্গেলটাও সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে, এবং থিটা দুই দিকেই পরিবর্তন করে প্রত্যেকটা সেট তৈরি করতে হবে। ধরো থিটা ওয়ান ইকুয়াল টু থিটা ওয়ান, তারপরে থিটা টু যদি ইনসিডেন্ট হয়, থিটা টু যদি ডিফ্র্যাক্টেড বিম হয়, সেটার সঙ্গে সমান করতে হবে। তাহলে প্রত্যেকবার কিন্তু এই দুটো গ্লান্সিং অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে গ্লান্সিং অ্যাঙ্গেলের জন্য ডিটেক্টরে লক্ষ্য রাখতে হবে যে ইন্টেন্সিটি কখন বাড়ে বা কমে। এবার ইন্টেন্সিটি বাড়বে বা কমবে সেটা তো ডিপেন্ড করবে ইন্টারফারেন্সের উপরে। সুতরাং ইন্টারফারেন্সটা আবার ডিপেন্ড করবে যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় কখন, যদি পাথ ডিফারেন্স বিটুইন দিস টু রে ইজ ইকুয়াল টু 2n মাল্টিপ্লাইড বাই ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর ইভেন ইন্টিজার হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যদি অড ইন্টিজার হয় ল্যামডা বাই 2 এর, তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। মাঝামাঝি অন্য কোনো যদি পাথ ডিফারেন্স হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া যাবে না, দুটোর মাঝামাঝি পাওয়া যাবে। সেই জন্য আমাদের পাথ ডিফারেন্সটা এই দুটো এক্স রে বিমের ক্ষেত্রে বার করতে হবে। কি করে বার করব? এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এই পয়েন্ট থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ধরে নাও এটাই পারপেন্ডিকুলার, এবং এখানে নিচের যে রেটা যাচ্ছে বা নিচের প্লেন থেকে যেটা ডিফ্র্যাক্টেড হচ্ছে, সেটা এক্সট্রা কতটুকু গেল, পাথ গেল, এইটুকু প্লাস এইটুকু, এই এক্সট্রা পাথটা কিন্তু এখানে গেল, এখান থেকে এইটুকু, এই এক্সট্রা পাথ এখানে গেছে। দেখো, আমি যদি ধরে নিই যে এইখানটাই সেম ফেজে ছিল, তাহলে নিচেরটা এতখানি বেশি অতিক্রম করলো, আর উপরের যে বিমটা সেটা আমি যদি ধরি এটা এইখান থেকে সেম, এই দুটো পয়েন্ট থেকে সেম
টাইমে যদি এটা আরম্ভ করে যেতে, তাহলে এক্সট্রা পাথ এখানে এইটুকু গেল নিচের অংশটা। তাহলে নিচের যে রেটা সেটা কিন্তু এক্সট্রা পাথ তাকে ট্র্যাভার্স করতে হচ্ছে, এটাই পাথ ডিফারেন্স হিসাবে ফেজ ডিফারেন্স ঘটিয়ে দেবে বা টাইমের দিকে হেরফের হবে। এবং এটার ভ্যালুই আমাদের বার করতে হবে যে হোয়াট ইজ দ্য পাথ ডিফারেন্স বিটুইন দ্য টু। কি করে বার করব? ইন টার্মস অফ থিটা অ্যান্ড ইন টার্মস অফ ডি। এবার দেখো আমরা এটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। কেননা এটার ভালো করে দেখো, এটার পারপেন্ডিকুলার এটা, এই এটার পারপেন্ডিকুলার এটা হচ্ছে, আবার এটার পারপেন্ডিকুলার আমি এটা এঁকেছি। তাহলে ওই অ্যাঙ্গেলটা থিটা হবে কি না? বলো, এই অ্যাঙ্গেলটা থিটা হবে তো? একইভাবে এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। এবারে এক্সট্রা পাথ ডিফারেন্সটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এতটা আর এতটা, এইটা আমরা বার করব। এইবার এই ইন্টারমিডিয়েট ডিস্টেন্সটা হচ্ছে ডি, এটা ডি। তাহলে এখানে একটা যদি পি পয়েন্ট নিই, এখানে একটা যদি কিউ নিই, তাহলে পি কিউ ইকুয়াল টু ডি। আর এখানে যদি এই পয়েন্টটা আর নিই, এখানে যদি এখানে এস নিই, তাহলে আর কিউ প্লাস কিউ এস, এটা হচ্ছে পাথ ডিফারেন্স কিউ এস। আর কিউ কত হবে? দেখো এইটা হচ্ছে ডি, এই যে পি কিউটা ডি, তাহলে আর কিউটা হবে ডি সাইন থিটা। কিউএসটাও একই রকম ভাবে ডি সাইন থিটাই হবে, কারণ সিমেট্রিক ভাবে এখানে ড্র করা হয়েছে। তাহলে ডি সাইন থিটা প্লাস ডি সাইন থিটা হয়ে যাচ্ছে কত? 2d সাইন থিটা। এইটা হচ্ছে পাথ ডিফারেন্স। তাহলে এই যদি অপটিক্যাল পাথ ডিফারেন্স হয় 2d সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডার সঙ্গে সমান হলে এটার যে ইন্টারফারেন্স হয় সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমরা অবজার্ভ করতে পারবো। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় অবজার্ভ করবো? এখানে যে ডিটেক্টরটা আমরা লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, এখানে যে ডিটেক্টরটা লাগিয়েছি সেই ডিটেক্টরে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এখানে অবজার্ভ করা যাবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। আর কোন থিটাতে অবজার্ভ করা যাবে সেখানে এই এই ব্র্যাগস ল থেকে, বা এই লটাকে বলা হয় ব্র্যাগস ল, এটা থেকেই ওই অ্যাঙ্গেলটা মেজার করা যাবে, যেটা এক্সপেরিমেন্টালিও মেজার করা যাবে। এবং এখানে এনটা হচ্ছে ইন্টিজার। যদি ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন হয় তাহলে এন ইকুয়াল টু 1 হবে, না হলে সেকেন্ড অর্ডার হলে 2 হবে, এন ইকুয়াল টু 3, এরকম ভাবে চলতে থাকবে। এবং যেখানে ডিটাকে বলা হয় ইন্টারপ্লেনার স্পেসিং, দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স বা ইন্টারপ্লেনার স্পেসিং। এই লটা খুবই ইম্পর্টেন্ট একটা ল, কারণ এক্সপেরিমেন্টাল ফিজিক্সে এই অ্যাঙ্গেলগুলো এখানে মেজার করা হয়। বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এক্সরে ফেলে ফেলে অবজার্ভ করা হয়। এবং সেখান থেকে কি ইনফরমেশন পাওয়া যাবে? ইন্টারপ্লেনার স্পেসিং ডি এর ইনফরমেশন কিন্তু পাওয়া যাবে, যেটা তুমি সরাসরি মাপতে পারবে না। তুমি সরাসরি স্কেল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এটা মেজার করতে পারবে না, কারণ এই ডিটা খুবই কম এবং সেটা ক্রিস্টালের মধ্যে থাকবে। মেজার করার তো কোনো উপায় নেই, ক্রিস্টালের মধ্যে ঢোকার কোনো উপায় নেই। তাহলে এক্সরে দিয়ে ইনডিরেক্টলি তুমি থিটা যদি মেজার করতে পারো ইনডিরেক্টলি, তাহলে ডিটাকে মেজার করতে পারবে। আর এখানে দেখো ল্যামডাটা তো নোন, শুধুমাত্র ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এর জন্য এনের ভ্যালুগুলো পরিবর্তিত হবে।
তাহলে থিটা যদি মেজার করা যায় আর ল্যামডা যদি জানা থাকে যে কোন ওয়েভলেন্থ ইউজ করা হয়েছে, খুব সহজেই ডি বা ইন্টারপ্লেনার স্পেসিং বার করা যাবে, যেটা অ্যাটমিক ডিস্টেন্সের সঙ্গেও তার একটা ভালো সম্পর্ক রয়েছে, বা এটাকেও অ্যাটমিক ডিস্টেন্স হিসেবে ধরতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে অ্যাটমিক পজিশন এই ব্র্যাগস ল থেকে জানা যায়। সেই জন্য ব্র্যাগস লটা খুবই সিম্পল, পপুলার, এবং ক্রিস্টাল ফিজিক্সে এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন হিসেবে আজকে তৈরি হচ্ছে। এবং তুমি যদি ফান্ডামেন্টাল ইকুয়েশনস গুলো দেখো ফিজিক্সের, তাহলে এই ব্র্যাগস ল একটা সমান পপুলার ইকুয়েশনস। সব থেকে যে জনপ্রিয় ইকুয়েশনগুলো আছে, যেরকম ইকুয়াল টু এমসি স্কোয়ার বা এফ ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার, এই ধরনেরই এটা পপুলার একটা ইকুয়েশন ব্র্যাগস। এর পরের টপিকে চলে যাচ্ছি। এই যে ডিটা, এটা মিলার ইন্ডেক্সের সাহায্যেও ম্যাথমেটিক্যালি এটার ফর্মুলা বার করা যায়। তাহলে এখন ইন্টারপ্লেনার স্পেসিং করব, এবং ইন্টারপ্লেনার স্পেসিংকে আমরা ইন টার্মস অফ মিলার ইন্ডেক্সে এক্সপ্রেস করব। এবং এইটা করার জন্য একটা 3D স্ট্রাকচার আমাকে আঁকতে হবে, যেটা যে স্কিম্যাটিক ডায়াগ্রাম একটু জটিল, তোমরা পেশেন্ট রেখে এটাকে অবজার্ভ করো। তাহলে আপাতত আমরা কি করব, ইন্টারপ্লেনার স্পেসিং ইন টার্মস অফ মিলার ইন্ডিসেস, কারণ যে কোনো প্যারালাল সেট অফ প্লেনসকে মিলার ইন্ডিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আবার এখানে কি করা হচ্ছে, একটা কিউবিক ক্রিস্টাল ধরলে সুবিধা হয়, এবং অন্তত কিউবিক ক্রিস্টাল না ধরলেও এ বি সি এগুলো যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমাদের ম্যাথমেটিক্সটা সব থেকে সুবিধার হবে। এবং আমরা এই প্রথম স্টেপে সেই ধরনেরই 3টে ক্রিস্টাল অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, যেখানে এ বি সি নট নেসেসারি ইকুয়াল, বাট দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখানে এ বি সির মধ্যে অ্যাঙ্গেলটা, প্রিডিক্টিভ ট্রান্সলেশন ভেক্টরগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা সমস্তগুলোই 90 ডিগ্রি ধরে নেওয়া হচ্ছে, যাতে ম্যাথামেটিক্সে সুবিধা পাওয়া যায়। একটা ক্রিস্টাল প্লেন এখানে এঁকে নিচ্ছি। যেটার মিলার ইন্ডেক্স HKL, এবং এই HKL প্লেন এর সঙ্গে দুটো প্লেন তোমাকে ধরতেই হচ্ছে, কেননা তুমি ইন্টারপ্লেনার স্পেসিং বার করবে। দুটো পর পর প্লেন ধরেছ, একটা প্লেন আমি এঁকেছি আর একটা প্লেন আমি আঁকিনি। সেই প্লেনটা কোথায় আছে, ধরে নাও এই অরিজিন দিয়ে সেই প্লেনটা যাচ্ছে। এটাকে তোমরা নিজের ইমাজিনারি একটা প্লেন কনসিডার করো, যে প্লেনটা কিনা উপরের প্লেনটা যেটা আঁকা হয়েছে সেই প্লেনটার সঙ্গে প্যারালাল এবং অরিজিন দিয়ে পাস করছে, এরকম ধরে নিতে হবে তোমার। কারণ এখানে যদি আঁকি, তা খুব জটিল হয়ে যাবে দেখতে। তাহলে একটা প্লেন আছে এই প্লেনটা, আর একটা প্লেন রয়েছে অরিজিন দিয়ে যাচ্ছে, যেটা আঁকা নেই। এবার দুটো প্লেনের মধ্যে অ্যাডজাসেন্ট ডিস্টেন্স কি করে করব, আমরা বার করব। ধরে নাও আমরা
এই প্লেনটার প্রথম প্লেনটার আমরা একটা পয়েন্ট ধরে নিয়েছি, সেই পয়েন্ট থেকে দ্বিতীয় যে প্লেনটা আছে তার উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করব, এবং সেই অ্যাডজাসেন্ট ডিস্টেন্সটা হবে DHKL। DHKL সাফিক্সে লিখতে হবে, DHKL। এখানে আমরা কি করেছি বলতো, এখানে একটা প্লেনকে আঁকিনি, শুধু একটা প্লেনের উপর পয়েন্ট এঁকেছি আমরা। সুতরাং যেটা আঁকিনি সেটা এখান দিয়ে যাবে, এরকম একটা কনসিডারেশন আমাদের করে নিতে হবে। তো একটা প্লেন হচ্ছে এই অরিজিন দিয়ে, আর উপরে একটা প্লেন রয়েছে। এবার এই পয়েন্ট থেকে আমাদের পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। কি করে পারপেন্ডিকুলার ড্রপ করবো এবং সেটা বোঝাবো কি করে? খুব মুশকিল। সেটা হচ্ছে, দেখো আমি চেষ্টা করছি, এই এই পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এবং পারপেন্ডিকুলার যেখানে এসে ওই প্লেনটাকে কাট করলো সেটা হচ্ছে এই পয়েন্টটা। ইকুইভ্যালেন্টলি এখানে এই পয়েন্টটা 2D। আরেকটা জিনিস মনে রাখো, এদিকে যদি সি অ্যাক্সিসগুলোকে নির্দিষ্ট করে দিই আমি, এদিকে সি, এদিকে এ, আর এদিকে হচ্ছে বি। যদি ওপরের এই PQR প্লেনটার উপরে পারপেন্ডিকুলার ড্রপ করো, তাহলে PQR প্লেনে যে কোনো লাইন, ধরো একটা লাইন তুমি কনসিডার করবে, এই লাইনটা অথবা এই লাইনটা, অথবা কিউকে জয়েন করে দাও একটা লাইন, আমি এই লাইনটা এখানে ধরে নিলাম। এই সব লাইনগুলোই কিন্তু এখানে যে DHKL আছে সেটার সঙ্গে পারপেন্ডিকুলার। সব লাইনগুলোই পারপেন্ডিকুলার। এই যে ডটেড লাইনগুলো, এগুলো ডি, যেটা একটা সেগমেন্ট আঁকা হলো, লাইন সেগমেন্ট, সেটার সঙ্গে পারপেন্ডিকুলার, যেহেতু ডিটা PQR প্লেনের সঙ্গেই পারপেন্ডিকুলার। এই অরিজিন এখানে ও নিয়ে নিলাম, আর এখানে PQR নেওয়া হয়েছে, তাহলে আমি নিচ্ছি এম। তাহলে MR ইজ পারপেন্ডিকুলার টু ডি, আবার MP ইজ পারপেন্ডিকুলার টু ডি, সমস্তগুলোর সঙ্গেই পারপেন্ডিকুলার। তাই যদি হবে, তাহলে আমি পারপেন্ডিকুলার একটা অন্তত এখানে সিম্বলিক্যালি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার। এবার আমাকে বলো যে OP এই লেন্থটা কতটুকু হবে, OP লেন্থটা কতটুকু হবে, OPটা কতটুকু হবে, এবং OQটা কতটুকু হবে, আর ORটা কতটুকু, যদি একটা এটা HKL প্লেন। আমরা মিলার ইন্ডেক্স কি করে পেয়েছিলাম মনে আছে তো তোমাদের? H, তারপরে K আর M, এদের ইনভার্স করেছিলাম, সবগুলোর আমরা ইনভার্স করেছিলাম। তার মানে 1/h এরকম করে হবে। HKL পেয়েছি, হ্যাঁ বলো এটা কত হবে? তাহলে এইটা হচ্ছে এই ORটা হবে, আমি ও কিউটাকে আগে লিখে নিই, হ্যাঁ ও কিউটাকে আগে লিখি। ও কিউটা কতটুকু হবে? 1/h। A মাল্টিপ্লাইড বাই সোজা কথা হচ্ছে ক্যাপিটাল H, তাই তো? এই ক্যাপিটাল H ইজ ইকুইভ্যালেন্ট টু A/H লিখতে পারি, স্মল h, যেটা তুমি বলছিলে। তাহলে তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এটা আমি ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলাম কেন, ইকুয়াল চিহ্ন কেন কেন দিলাম? কারণ এই 1/h এটা কিন্তু h এর সঙ্গে সমান নয়, LCM মাল্টিপ্লাই করে পেয়েছি, সুতরাং এটা সমান হবেই, এর কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাকে এইভাবে A/H করে লিখতে হবে, ইকুইভ্যালেন্টলি A/H লিখতে হবে। একই রকম ভাবে যদি আমরা এইটাকে অবজার্ভ করি, এটা কত হবে? এটা হবে B/k ইকুইভ্যালেন্টলি, আর এটা হবে C/m। তাহলে আমরা একটাকে বার করে দিয়েছি আর অন্যগুলো আমরা লিখে দিয়েছি।
এই হচ্ছে OQ, OR এবং OP, এই তিনটে লিখে ফেলেছি। এবার ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এখানে একটা ট্রায়াঙ্গেল খেয়াল করো, যে ট্রায়াঙ্গেলটা এরকম নেওয়া হয়েছে। আমি আরেকবার আঁকছি এখানে, OM, OM, আর এরকম। দেখো এটা, এই ট্রায়াঙ্গেলটা এখানে নেওয়া হয়েছে, এই ট্রায়াঙ্গেলটা ওখান থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে তোমার ফিগার। এবং পারপেন্ডিকুলার কোনটা? এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে ডি। এবং এই অ্যাঙ্গেলটা যেটা বি এর সঙ্গে করলো সেটাকে বলা হচ্ছে বিটা, আর এ এর সঙ্গে প্রিমিটিভ এ এর সঙ্গে ডি যে অ্যাঙ্গেলটা করলো সেটাকে বলা হচ্ছে আলফা, আর সি এর সঙ্গে যে ডিটা অ্যাঙ্গেল করলো সেটাকে বলা হচ্ছে গামা। তাহলে এগুলোকে তুমি ডিরেকশন কোসাইন বলেও চালাতে পারো। ডিরেকশন কোসাইন কিন্তু এই জিনিসই হয়, অর্থাৎ যদি কস, ডিরেকশন কোসাইন আলফা বিটা গামাকে বলা যাবে না, তার সামনে কি করতে হবে, একটা কস কোসাইন ইনক্লুড করতে হবে, নাহলে ডিরেকশন কোসাইন হয় না। তাহলে এটা হচ্ছে বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? বিটা অ্যাঙ্গেল হলো। তাহলে এবিসি অ্যাক্সিসের সঙ্গে এই ডিটা যে অ্যাঙ্গেল করলো সেটা রেসপেক্টিভলি আলফা, বিটা আর গামা হবে। তো তাই যদি হয় তাহলে আমরা জানি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু কত হবে? কোসাইন রুলের থেকে আমরা জানি এটা 1 হয়। ইফ এ বি সি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস। এবার এই ট্রায়াঙ্গেল থেকে আমাকে কস বিটাকে বার করতে হবে। যদি কস বিটাকে লিখতে পারি তাহলে কস আলফা একই রকম ভাবে লিখবো, কস গামাকেও একই রকম ভাবে লিখে দেবো, ওগুলোর ক্যালকুলেশন করতে হবে না। তাহলে কস বিটা ইকুয়াল টু কত হবে? দেখো কস বিটা ইকুয়াল টু হবে বেসটা কত? স্যার ডি বাই ওয়ার। বেসটা হচ্ছে OM, তাই না? আর ওয়ারটা হাইপোটেনিউস। বেশ, তাহলে ঠিকই বলেছো একদম, ডি বাই OR। এবার আমাকে বলো OR এর ভ্যালু তো আমরা লিখে ফেলেছি, OR এর ভ্যালু দেখো লেখা আছে, এই যে OR এর ভ্যালু এটা হচ্ছে OR। তাহলে আমরা লিখতে পারি বি বাই কে এটাকে। তাহলে সোজা কথায় আমরা কস বিটা যেটা পাচ্ছি সেটা হবে কে ডি বাই ডি। সিমিলারলি কজ আলফা কত হবে? কজ আলফা হবে, ডিটা তো কমন থাকবেই, কজ আলফা বার করার সময় এ অ্যাক্সিস আসবে আর ইন্টিজার হিসাবে এইচ আসবে। কজ গামা কত হবে? কজ গামা ইকুয়াল টু এল ডি বাই সি। এবার এই কজ আলফা, কজ বিটার, কজ গামা এই রিলেশনটার মধ্যে পুট করব, এই রিলেশনটার মধ্যে পুট করব। তাহলে এই রিলেশনটা আমাদের কি দিচ্ছে দেখো, এই রিলেশনটা হবে KD by B whole square and similar other two terms LD by C whole square equal to 1। এখান থেকে আমাদের ডি স্কোয়ারটাকে কমন নিতে হবে। ডি স্কোয়ারটা যদি কমন নিই থাকছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার এবং এল স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। ইন্টারপ্লেনার স্পেসিং যেটা বার করার দরকার ছিল সেটা এখানে আমরা খুব সহজেই বার করে ফেললাম, যার ফর্মুলাটা হচ্ছে 1/√h স্কোয়ার বাই স্কোয়ার প্লাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে এবং এই নিচে
DHKL লেখা হয়, কারণ দুটো HKL অ্যাডজাসেন্ট প্লেনের মধ্যে এই হচ্ছে ডিস্টেন্স। কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে কি হবে? ফর কিউবিক ল্যাটিস প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টরস আর ইকুয়াল, অর্থাৎ এ বি সি তিনটেকেই তুমি এ দিয়ে লিখতে পারো। সেক্ষেত্রে DHKL ইকুয়াল টু, দেখো পি এবং সি এগুলোতেও তুমি যদি এ লিখে দাও, এটা ডিনোমিনেটর থেকে নিউমারেটরে চলে আসবে, হয়ে যাবে এ বাই রুট ওভার এইচ স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। এই ফর্মুলা দুটো তোমাদের মনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি কেউ বলে যে দুটো 110 প্লেনের মধ্যে অ্যাডজাসেন্ট ডিস্টেন্স কত হবে, এটা এক্সাম্পল হিসাবে হবে এ বাই রুট ওভার 1 স্কোয়ার 1 স্কোয়ার 0 স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এ বাই রুট টু, এ বাই এরকম ভাবে যে কোনো দুটো সেট অফ প্লেনস যাদের অ্যাডজাসেন্ট ডিস্টেন্স বার করে নেওয়া যাবে খুব সহজেই। ইন্টারপ্লেনার স্পেসিং এর ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারলাম। তোমাদের এখানে কোশ্চেন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো। স্যার ইন্টারপ্লেনার স্পেসিং এর কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট হয়? না, মিনিমাম ম্যাক্সিমাম কিছু নেই। মানে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে তোমাকে তো এবিসি ডিফাইন করে দেবে, নির্দিষ্ট ক্রিস্টালের ক্ষেত্রে এবিসি ডিফাইন করা থাকবে, এবং দুটো পরপর প্লেনের মধ্যে ডিস্টেন্স, সেটা ভ্যারিয়েবিলিটি সেখানে আসবে কি করে, সুতরাং ম্যাক্সিমাম মিনিমামের বিষয়টা এখানে থাকছে না। ঠিক আছে স্যার। ক্রিস্টাল তো ফিজিক্যাল ক্রিস্টাল, আর দুটো প্লেন পরপর থাকবে যেখানে অ্যাটমিক ডেন্সিটি অনেক বেশি, এবং তার ডিস্টেন্স তো নির্দিষ্ট, যে এটা 10 অ্যাংস্ট্রম বা 20 অ্যাংস্ট্রম বা 30 অ্যাংস্ট্রম, কিছু একটা এরকম হবে। আর স্যার যদি কোনো প্লেনের ক্ষেত্রে ইন্টারপ্লেনার ডিস্টেন্স বেশি হয় বা কোনো প্লেনের ক্ষেত্রে যদি কম হয়, এগুলো কি ফিজিক্যাল প্রপার্টিতে আলাদা কোনো এফেক্ট ফেলে? হ্যাঁ, সে তো করবেই। সেখানে তার অ্যাঙ্গেলগুলো দেখো, এই যে ফিজিক্যাল প্রপার্টি বলতে এক্স রে ডিফ্রাকশন করে সেটা বোঝা যাবে। তুমি যদি ডিটা বাড়িয়ে দাও এখানটায়, তাই না, সাইন থিটা ভ্যারি করবে না? অবশ্যই ভ্যারি করবে। সাইন থিটা মানে থিটা আলটিমেটলি ভ্যারি করবে। হ্যাঁ, সাইন থিটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি, তাহলে অবভিয়াসলি ডি এর উপর ডিপেন্ডেন্ট থিটা। তো ডি বাড়ালে বা কমালে দুটো এক্স রে বিমের মধ্যে তাদের পাথ ডিফারেন্স কিন্তু ভ্যারি করে যাবে, সেটাই হবে এখানে। তার এফেক্ট তো পাওয়া যাবে থিটাতে, অর্থাৎ এক্সপেরিমেন্টে সরাসরি তার প্রভাব পড়বে, জি কম বেশি হবে। ঠিক আছে। তো স্যার বলছিলাম, ধরুন চিনির কেলাস যেমন দেখতে, তারপরে হচ্ছে অন্যান্য তুঁতের যে কেলাস সেগুলো যেমন দেখতে, তা এই এই দুই বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের কেলাসের তো আকার তো বিভিন্ন রকম, তাই বিভিন্ন রকম কেলাসের আকার হওয়ার জন্য তাহলে কি মিলার ইন্ডিসেস তো পরিবর্তন হবে বিভিন্ন জায়গায়, নাকি নাকি একই থাকবে? হ্যাঁ, মানে মিলার ইন্ডেক্স পরিবর্তন হয়। আর আহ, একটা ক্রিস্টালের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্লেন আসতে পারে। সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে তুমি ক্রিস্টাল ভ্যারি করা তোমার দরকার নেই। একটা ক্রিস্টালের ক্ষেত্রেই তুমি দেখো না, 110 প্লেন হতে পারে, 111 প্লেন হতে পারে, 123 প্লেন হতে পারে, তারপরে 134 হতে পারে, কত রকম কম্বিনেশন, 101 হতে পারে, 100 হতে পারে, কত প্লেন তুমি নেবে। একটা নির্দিষ্ট ক্রিস্টালের ক্ষেত্রেও প্রচুর প্লেন হতে পারে। তুমি যেটা বলছো ক্লিভেজ প্লেন আলাদা আলাদা হবে যদি বিভিন্ন রকমের ক্রিস্টাল হয়, এবং আচ্ছা, একটা পার্টিকুলার ক্রিস্টালের ক্ষেত্রেও বিভিন্ন প্লেন, বিভিন্ন সেট অফ প্যারালাল প্লেনস পাওয়া যেতে পারে, এবং তাদের ক্ষেত্রে মিলার ইন্ডেক্স আলাদা। ঠিক আছে। আমি এটা সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে বললাম, কিন্তু একটা ক্রিস্টালের ক্ষেত্রে বললাম।
এবার ধরো এই ক্রিস্টাল প্লেনগুলোকে আমরা চিনবো কিভাবে, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যে কিভাবে আমি একটা সিম্পল যদি এইচকেএল প্লেনকে ডিফাইন করতে দেয় ফর কিউবিক্যাল ক্রিস্টাল, তাহলে এটা আমরা কিভাবে ডিফাইন করি, পদ্ধতিটা কি, মানে মোটামুটি একটা পদ্ধতি তো রয়েছে, সেই পদ্ধতিটা কি কি করে চেনার চেষ্টা করবো বা ভিজুয়ালাইজেশন করবো। এই মোটামুটি একটা ইউনিট সেল অফ এ কিউবিক ক্রিস্টাল, তার জন্য 100 প্লেনকে ডিফাইন করতে হবে। ধরে নাও এদিকে এ যেরকম হয় কনভেনশনালি, এদিকে বি, আর উপরের দিকে সি। এটা ইউনিট সেল। ইউনিট সেলের মধ্যে এই মিলার ইন্ডেক্সের সাহায্যে একটা প্লেনকে ডিফাইন করতে হবে। প্রথমে দেখো এইচ এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এ অ্যাক্সিসকে কোথায় কাট করেছে, 1/1 এ। এটা তো রেসিপ্রোকাল করতে হবে, নাহলে তুমি ক্যাপিটাল এইচ এর ভ্যালু জানবে কি? তাহলে ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল কে এবং ক্যাপিটাল এল যদি তোমাকে ডিফাইন করতে হয়, তাহলে সেটা 1 হবে। আর পরেরগুলোর অবস্থা দেখো, 0 রেসিপ্রোকাল করলে কিন্তু ইনফিনিটি হবে, আর পরের 0টাও তো সেই একই ইনফিনিটি হবে। তাহলে প্রথম অ্যাক্সিসকে বা এ অ্যাক্সিসকে কাট করলো কোথায়, এটা একবার এখানে চলে যাও, এইখানটা কাট করে যাও, অর্থাৎ এটা ইউনিট সেল যেহেতু, সুতরাং এটা এ হবে। এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি এবং এইটুকু হচ্ছে সি। কিন্তু এখানে কে আর এল ইনফিনিটি হওয়া মানে বি অ্যাক্সিস আর সি অ্যাক্সিসকে কাট করেনি। এটা যে প্লেনটা আঁকতে হবে সেই প্লেনটা বি এবং সি এর প্যারালাল চলে যাচ্ছে। যদি প্যারালাল চলে যায় তাহলে আর কাট করার বিষয় নেই। তাহলে কোন প্লেনটা এখানে নিতে হবে যে কিনা এ অ্যাক্সিসকে কাট করেছে কিন্তু বি আর সি এর প্যারালাল রয়েছে? সেই রকম একটা প্লেন আমি এখানে দেখো দেখাচ্ছি। এই প্লেনটা, এই প্লেনটা কিন্তু বি আর সি অ্যাক্সিসকে কাট করেনি, কিন্তু এ অ্যাক্সিসকে সেকশন করেছে, এবং সেটা কত দূর গিয়ে সেকশন করেছে, ইউনিট লেন্থের উপর বা ইউনিট সেগমেন্টের উপরে। এখানে যদি আমি 2 পেতাম, এটা যদি 2 পেতাম, ধরে নাও 2 পেতাম, তাহলে আমি এখানে নিয়ে গিয়ে ইয়ে করাতাম, এইরকম একটা প্লেনকে ধরে নিতাম, এই জায়গাটা প্লেন ধরে নিতাম। তাহলে ইউনিট সেলের মধ্যে যদি কোনো মিলার ইন্ডেক্স দিয়ে প্লেনকে নির্দিষ্ট করতে হয়, এরকম ভাবে দেখাতে হবে। মিলার ইন্ডেক্সের সব থেকে বড় যে সুবিধাটা হচ্ছে, যে কোনো মিলার ইন্ডেক্স দেওয়া হোক না কেন, সেটা ইউনিট সেলের মধ্যে দেখিয়ে দেওয়া যায়। ধরো মিলার ইন্ডেক্স হিসাবে তোমাকে এরকম করবে 200 এরকম একটা প্লেন দিবে, তাহলে তুমি ইউনিট সেলের মধ্যে কিভাবে দেখাবে? হ্যাঁ, ইউনিট সেলের মধ্যে দেখাতে পারবে, কারণ এইচ কে এল এটা 1/2 ইনফিনিটি আর ইনফিনিটি হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি এইরকম ভাবে একটা ইউনিট সেল একে, আমি অন্য কালার দিয়ে আঁকছি, এরকম ভাবে একে তুমি দেখিয়ে দেবে যে এইটা হচ্ছে সেই 200 অবস্থা, এটা এটা হচ্ছে 200। এই জন্যই রেসিপ্রোকালটা করা হয়। হ্যাঁ, এই যে রেসিপ্রোকালটা করার মানে হচ্ছে তুমি ইউনিট সেলের মধ্যে বা একটা ছোট জায়গায় রিয়ালাইজেশন করতে পারো ওই প্লেনটাকে, সেই জন্য রেসিপ্রোকাল নেওয়া হয়েছিল। আর একটা কারণ হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর আমরা ব্যবহার করব কেন, কারণ একটু পরে আমি বোঝাচ্ছি সেটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যাকচুয়ালি কি, বা রেসিপ্রোকাল ল্যাটিস কি। রেসিপ্রোকাল ল্যাটিস ব্যবহার করলে একটা সুবিধে আছে, সেটা হচ্ছে ব্র্যাগস ল। তুমি ধরো 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, তাই তো? 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। তাহলে তুমি রেসিপ্রোকালটা করতে গেলে কেন? কারণ sin থিটা ইজ প্রপোর্শনাল টু 1/2। দেখো ডিস্টেন্সের সঙ্গে ইনভার্স আছে এখানটা,
এখানেও কিন্তু তাই করা হচ্ছে। ঠিক এই কারণে যদি রেসিপ্রোকালটা আগে থেকেই করে রাখো, আগে থেকেই যদি ইনভার্স করে রাখো, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল কে বা ক্যাপিটাল এল, যেগুলো লেন্থের সঙ্গে প্রপোর্শনাল, সেগুলোর ইনভার্স যদি করে রাখো আগে থেকেই, তাহলে এই সাইন থিটা কিন্তু তার সঙ্গে সরাসরি প্রপোর্শনালিটি চলে আসবে, প্রপোর্শনালিটি রিলেশনে চলে আসবে, এবং কোনো ক্রিস্টালকে বুঝতে সুবিধা হবে। এই জন্য মিলার ইন্ডিক্সে এরকম ভাবে রেসিপ্রোকাল করে নেওয়া হয়, যাতে সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে যে কোনো ক্রিস্টাল প্লেনকে, সিঙ্গেল ক্রিস্টাল নয়, ইউনিট সেলের মধ্যে যে কোনো ক্রিস্টাল প্লেনকে এক্সপ্লেন করা যায়। মানে বিন্দুর মধ্যে সিন্ধু আর কি। তুমি যত বড় খুশি রেসিপ্রোকাল, সরি, মিলার ইন্ডিক্স লেখো না কেন, 100, তুমি যদি 100 লেখো, তাহলে সেটাকেও ইউনিট সেলের মধ্যে দেখে যায়। এটা সব থেকে বড় একটা বিষয়, যে ইউনিট সেলের বাইরে যেতে হচ্ছে, সেই জন্য এই রেসিপ্রোকালটা নেওয়া হয়। আরো ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজ আছে, সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। এবার আমরা ধরো এটা 110 এইরকম একটা প্লেনকে বুঝবো। 110টা কেমন হবে দেখতে? সিঙ্গেল ক্রিস্টাল, আড়াআড়ি হবে স্যার। তোমাকে দেখেই বুঝে নিতে হবে কোথায় কোন অ্যাক্সিসটার সঙ্গে এটা প্যারাল। হ্যাঁ, এটা দেখেই বুঝে নিতে হবে, আগেই বুঝে নিতে হবে দেখে কোনটার সঙ্গে এটা প্যারালাল আর কোনটার সঙ্গে কাট করছে। দেখো, এটা থার্ড যে অ্যাক্সিসটা আছে, সি অ্যাক্সিস, সেটার সঙ্গে কাট করবে, হ্যাঁ, সেটা প্যারালাল হবে। তাহলে এই প্লেনটা, তাই নয় কি? এই প্লেনটা, এই নির্দিষ্ট প্লেনটাই, এই প্লেনটা কি সি কে কাট করবে? না, এটা হচ্ছে সেটা। তাহলে এটা সহজ হয়ে গেল, খুব সোজা হয়ে গেল এটা। আর যদি এরকম হয় 111, তাহলে কোথায় হবে? ওই ট্রায়াঙ্গুলার শেপ হবে যেটা দেখিয়েছিলেন ওই ঠিক ইন্টার বলেছো, মলিকুলার ডিস্টেন্সের সময়। ঠিক বলেছো, একদম ঠিক। তাহলে তিনটেতেই কাট করছে, তাই না? ভালো আঁকতে পারছি না, এরকম। এই। কেউ যদি এখানে একটা বার দিয়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে, তোমাদের এর আগে দেখিয়েছিলাম, নিচ থেকে তাহলে উপরে তোমাকে উঠবে কি বা করতে হবে, অরিজিন এটা নেগেটিভ অ্যাক্সিসে এটা কাট করছে, এরকম ভাবে দেখাতে হবে, সেটা কেয়ারফুল থাকবে। আচ্ছা, আমি এখন একটা নতুন জিনিস পড়াবো, এটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিস, এই ইনভার্স বা রেসিপ্রোকাল, এইটা করার যুক্তি আমি দিয়েছি এটা ম্যাথমেটিক্সে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, আর কিছু না। এটা একটা রেসিপ্রোকাল ল্যাটিস, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমাদের ভেবে নেওয়া একটা ইমাজিনারি ল্যাটিস, যে ইমাজিনারি ল্যাটিসের আসলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু ম্যাথমেটিক্যালি কনভার্টেড একটা ল্যাটিস। যে কোনো ল্যাটিসের, ক্রিস্টালের ক্ষেত্রে দুই রকমের ল্যাটিস থাকে, একটা হচ্ছে ডিরেক্ট স্পেস ল্যাটিস, যেটা তোমাদের বোঝানো হচ্ছিল এখনো পর্যন্ত, আর একটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস। তাহলে এভরি ক্রিস্টাল হ্যাজ টু ল্যাটিস অ্যাসোসিয়েটেড উইথ ইট, দ্য ক্রিস্টাল ল্যাটিস আর ডিরেক্ট স্পেস ল্যাটিস অ্যান্ড রেসিপ্রোকাল ল্যাটিস। এইবার রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্টটা কি রকম ভাবে আনা হচ্ছে, বা কিভাবে ডিরেক্ট স্পেস ল্যাটিস থেকে রেসিপ্রোকাল ল্যাটিসের দিকে আমরা যাব বা তৈরি করব,
যেহেতু এটা ইমাজিনারি বা ইমাজিন করবো, সেটা এখানে বোঝার চেষ্টা করবো। প্রথমেই বলে দিই যে দুটো প্যারালাল প্লেন আছে, ধরে নাও দুটো প্যারালাল প্লেন আছে, এবং দুটো প্যারালাল প্লেনের জন্য আমাদের যে কোনো একটা ডিরেক্ট স্পেস ল্যাটিসের বেসিস পয়েন্টকে, পজিশন অফ বেসিসকে আমরা অরিজিন ধরে নিতে পারি। শুধু অরিজিন ধরে নিতে পারি তাই নয়, এই দুটো ল্যাটিস প্লেনের যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, ধরো ডি, সেটা ডিএইচ স্কেলে হতে পারে, ডি, তার ইনভার্স প্রথমে নিতে হবে। কেন নিতে হবে সেটা আমি বলেছি, যে সাইন থিটা ইজ প্রপোর্শনাল টু 1/d হয়, সেই জন্য, মানে ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজ পায়। তাহলে ডিরেক্ট স্পেস ল্যাটিসের ক্ষেত্রে ইন্টারপ্লেনার স্পেসিং এর রেসিপ্রোকাল দিতে হবে, এবং যে পয়েন্টটাকে তুমি অরিজিন ভেবেছো, আপাতত ভেবেছো, সেটার উপরে একটা লাইন কনসিডার করতে হবে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাকচুয়াল সেট অফ প্যারালাল প্লেনস, অর্থাৎ যে ডিরেক্ট স্পেস ল্যাটিসে প্লেনগুলো ছিল সেই প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে এই যে ইনভার্স করে রাখলাম, এটা কি কাজে লাগবে? এটাও কাজে লাগবে। এটা নতুন একটা ডিস্টেন্স ধরে নাও ক্যাপিটাল ডি, এবং এখানে আরেকটা পয়েন্ট এখানে তৈরি করো, যেটা কিনা প্রথম পয়েন্টের থেকে ক্যাপিটাল ডি ডিস্টেন্স দূরে রয়েছে। এবার ধরো ক্রিস্টাল প্লেন তো শুধু একদিকে থাকে না, অন্যদিকেও থাকবে এরকম, অন্যদিকেও এরকম থাকবে, এরও পারপেন্ডিকুলার ধরতে হবে, এবং এরও এই অ্যাডজাসেন্ট ডিস্টেন্সের ইনভার্স নিতে হবে বা রেসিপ্রোকাল করতে হবে, এর জন্য একটা পয়েন্ট তৈরি হবে। এরকম প্রত্যেকটা পয়েন্ট এরপরে তৈরি হয়ে যেতে থাকবে, কারণ এখানে প্লেনের কোনো শেষ নেই, এখানে প্লেন কিন্তু প্রচুর রয়েছে। তাহলে এরকম ভাবে যদি আমরা একটা লাইন সেগমেন্ট এঁকে নিই, একটা লাইন এঁকে নিই, এবং তার উপরে কতগুলো পয়েন্ট এঁকে নিই, অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ল্যাটিসে যে পয়েন্টগুলো একটা লাইনের উপরে পড়বে, সেই প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স বা অ্যাডজাসেন্ট পয়েন্টগুলোর ডিস্টেন্স, পরপর দুটো অ্যাডজাসেন্ট পয়েন্টের ডিস্টেন্স ইন্টারপ্লেনার স্পেসিংকে নির্দিষ্ট করবে, অর্থাৎ তাদের ইনভার্স করলেই আবার ইন্টারপ্লেনার স্পেসিং ডিরেক্ট স্পেস ল্যাটিসের ক্ষেত্রে পেয়ে যাবে। আর এই যে লাইনটা আমরা পাচ্ছি, তার ডাইরেকশনটা সেট অফ প্যারালাল প্লেনস গুলো কোন ডাইরেকশনে আছে, অর্থাৎ সেট অফ প্যারালাল প্লেনস গুলো তার পারপেন্ডিকুলার হয়, সেটাকে এই রিপ্রেজেন্ট করতে পারবে। এইভাবে থ্রিডিতে ডিরেক্ট স্পেস ল্যাটিসকে পুরোপুরি অন্য একটা ম্যাথমেটিক্যাল স্পেস নয়, রেসিপ্রোকাল ল্যাটিসে পরিবর্তন করে বা কনভার্ট করে দেওয়া যাবে। এই ল্যাটিসটাকে বলা হবে রেসিপ্রোকাল ল্যাটিস। Thus, each point in a reciprocal lattice is a representative point of a particular parallel set of planes. এইভাবে আমরা ডিরেক্ট স্পেস ল্যাটিস থেকে রেসিপ্রোকাল ল্যাটিস তৈরি করতে পারব। এই হচ্ছে কনস্ট্রাকশন। এবার রেসিপ্রোকাল ল্যাটিসের ল্যাটিস ভেক্টরগুলো বা প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরগুলো কি হবে, যদি ডিরেক্ট স্পেস ল্যাটিসের ক্ষেত্রে সেটা এ বি সি হয়, তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরগুলো কি হবে, এই রিলেশনটা আমাদের জানতে হবে। আমরা এখানে রেসিপ্রোকাল ভেক্টরের কনসেপ্টটাকে ব্যবহার করব, এবং রেসিপ্রোকালে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি কে ব্যবহার করব। তাহলে ডিরেক্ট স্পেস ল্যাটিসটা যেরকম এ বি সি ভেক্টর দিয়ে আমরা ডিফাইন করছি, সেরকম রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরকে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি দিয়ে ডিফাইন করছি। এবার হোয়াট আর দ্য রিলেশন বিটুইন এ বি সি ক্যাপিটাল অ্যান্ড এ বি সি স্মল? কি হবে রিলেশন? খুবই সহজ, আমরা বলেছি রেসিপ্রোকাল ভেক্টরের যে কনসেপ্ট সেটা ব্যবহার করব। সুতরাং ক্যাপিটাল এ ইকুয়াল টু একই রকম ভাবে বি ক্রস সি বাই ভলিউম অফ প্রিমিটিভ সেল
বা ইউনিট সেল, এটা লিখতে হবে এ ডট বি ক্রস সি। আবার ক্যাপিটাল বি কে যদি বার করতে হয় সেটাও একই রকমভাবে আমরা সি ক্রস এ করবো, আর নিচের যে ভলিউমটা আছে সেটা তো আর পাল্টাবে না, সেটা এ ডট বি ক্রস সি হবে। আর সি ভেক্টরটা হবে ক্যাপিটাল সি ইকুয়াল টু স্যার এটা তো স্যার এ সেই ক্রস সেই বি। রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরের মধ্যে হয়ে গেল। একদম তাই তো বললাম, একদম তাই, একদম তাই। কেন কেন এরকম পাওয়া গেল? কারণ এই যে ক্যাপিটাল এ আর স্মল এ, এটা ডট প্রোডাক্ট কত হবে? এটা ডট প্রোডাক্ট 1 হয়, তাই না? কিন্তু আমরা হ্যাঁ এখানে 1 করব না, এখানে একটা এক্সট্রা কনসেপ্ট বা 2 পাই বারবার চলে আসে পরের ম্যাথমেটিক্সে, সেই জন্য এখানে 2 পাই বসিয়ে রাখা হবে। এখানে একটা 2 পাই বসিয়ে রাখা হবে কেন? পরে যে 2 পাইটা আসবে সেটাকে নিউট্রালাইজ করার জন্য। কারণ যারা এর উপর কাজ করেছে তারা দেখেছে এই বারবার 2 পাই এই কনস্ট্যান্টটা চলেই আসছে। যেরকম আমরা সাউন্ডের ক্ষেত্রে এই কনসেপ্ট ব্যবহার করি যে ওমেগা স্কোয়ার বসাই, তোমাদের নিশ্চয়ই মনে আছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এস বাই এন বসাই। কেন ওমেগা বসালাম না কেন? কারণ বারবার রুট ওভার ওমেগা আসতো, এসএইচএম এর যেটা ছিল, আমি এক্সাম্পল হিসাবে দিলাম। সেইটাকে মনে রেখে এখানে 2 পাইটা বসানো হয়েছে ফর কনভেনিয়েন্স। তাহলে 2 পাই এর জন্য কিন্তু কোনো কনসেপ্টের চেঞ্জ হবে না। এবার তোমরা দেখবে এই ফর্মুলা ব্যবহার করে যে সিম্পল কিউবিক, বিসিসি এবং এফসিসি এদের ক্ষেত্রে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরসগুলো কেমন হচ্ছে। এটা এক্সাম্পল হিসাবে বলে রাখি যে এই তিনটের যদি তোমরা রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরস বার করো তাহলে সিম্পল কিউবিকের রেসিপ্রোকাল সিম্পল কিউবিকই হয়, অর্থাৎ ডিরেক্ট স্পেস ল্যাটিস যেরকম ওই রেসিপ্রোকাল স্পেস ল্যাটিস একই রকম হবে, হয়তো লেন্থগুলো পরিবর্তন হবে। বিসিসির ক্ষেত্রে হয়ে যাবে এফসিসি রেসিপ্রোকাল ল্যাটিস, আর এফসিসির ক্ষেত্রে হয়ে যাবে বিসিসি। কি করে করবে আমি তো বলে দিলাম। এটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টরগুলো আমাদের প্রয়োজন। প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর ফর সিম্পল কিউবিক ইকুয়াল টু এ ভেক্টর, এ আই ক্যাপ হয়, বিটা হয় এ জে ক্যাপ, আর সিটা হয় সি এ ক্যাপ। এইবার তুমি এখান থেকে খুব সহজেই অ্যান্সার পেয়ে যাচ্ছ ক্যাপিটাল এ কত হচ্ছে। ক্যাপিটাল এ ক্যালকুলেশন করে দেখবে যে এটা হচ্ছে, এইগুলো বসিয়ে দিলেই হবে ফর্মুলার মধ্যে। 2 পাই বাই এ, আমি করে দেখাচ্ছি না এটা, 2 পাই বাই এ আই ক্যাপ, ক্যাপিটাল বি হচ্ছে 2 পাই বাই এ জে ক্যাপ, আর ক্যাপিটাল সি হয় 2 পাই বাই এ ই ক্যাপ। তাহলে এ বি সি দেখো তিনটেরই লেন্থ একই, লেন্থ কত? 2 পাই বাই। ডিরেকশন কি? সি ভেক্টরটা স্যার ওখানে ওখানে ইয়ে হবে, ভুল লিখেছি? ফার্স্টের লাইন হ্যাঁ। সি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু এ আই, হ্যাঁ ওখানে। তাহলে তিনটে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর আমরা দেখতে পাচ্ছি সেম লেন্থের এবং তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সুতরাং এটা নিজে একটা কিউবিক ল্যাটিস। তাহলে সিম্পল কিউবিকের রেসিপ্রোকাল ল্যাটিস কি হবে? সেই সিম্পল কিউবিকই থাকবে, কোনো চেঞ্জ হচ্ছে না। এটা বিসিসির ক্ষেত্রে ভেক্টরগুলো কি হবে ফর বিসিসি? বিসিসির ক্ষেত্রে তোমাকে এ জানতে হবে, বি জানতে হবে এবং সি জানতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। বিসিসি ক্ষেত্রে, বিসিসির ক্ষেত্রে এবিসি জানতে হবে তোমার। এ ইকুয়াল টু হয় a by 2 primitive translation vector, a by 2 I plus j minus k, the primitive vector। b equal to কত হবে? উপরটা দেখে বলতে পারবে কত হবে? এখানে একটা মাইনাস সাইন আছে, দুটো প্লাস সাইন আছে, তাহলে কোনটা মাইনাস সাইন হবে? স্যার মাইনাস আই জে প্লাস কে, কোনটা মাইনাস হবে বলো? আইটা। আই আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক বলেছো, বুদ্ধি আছে তোমার। সি
বলো কথা হবে, বলো কথা হবে, বলো। I minus j plus k. বাহ, বিশাল বুদ্ধি তো তোমার। ঠিক অ্যান্সার। কেন এরকম হলো a/2 কেন? কারণ প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর এর আগে বলেছি যে বিসিসির মধ্যে, বিসিসি যদি আমরা আঁকি তাহলে দেখবো যে এর মধ্যে ইউনিট সেলের মধ্যে দুটো কন্টেন্ট থাকে, বেসিস থাকে, দুটো বেসিস। কিন্তু প্রিমিটিভ সেল কোনটা? যার মধ্যে মাত্র একটা পয়েন্ট কন্টেন্ট করবে, উইগনার সিট সেল যেটা বলা হয়। তাহলে সেই জন্য তোমাকে এই ভলিউমটা কমাতে হচ্ছে a/2। আর এফসিসির ক্ষেত্রে দেখবে যে চারটে আসছে, একটা ইউনিট সেলের মধ্যে চারটে, তাহলে প্রিমিটিভ কি হবে? সেখানে কিন্তু কমানোর জন্য ব্যবস্থা রয়েছে। তো সেই জন্য এটা ওই সিম্পল কিউবিকের মতো হলো না। আর সিম্পল কিউবিকে a/2 এই ফর্মুলাটা এখানে নেই কেন? কারণটা হচ্ছে সিম্পল কিউবিকে একটাই টোটাল বেসিস কন্টেন্ট করে বসে থাকে ইউনিট সেল, সেই জন্য মানে 8টা কর্নার থেকেও 8 মাল্টিপ্লাইড বাই 1/8 আসে ইকুয়াল টু 1, একটা অ্যাটম কন্টেন্ট করে। যাই হোক, আমরা বিসিসির ক্ষেত্রে যদি এটা ডিরেক্ট স্পেস ল্যাটিসের ক্ষেত্রে এবিসি ভেক্টরগুলো হয়, তার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি বার করব, এবং দেখবে এটা এফসিসির যে ফর্মুলা আছে, ল্যাটিস ভেক্টরগুলো আছে তার সঙ্গে, প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরের সঙ্গে একই রকম হয়ে যাচ্ছে। আর এফসিসির ক্ষেত্রে বলে দিই, এফসিসির ক্ষেত্রে হয় এ ইকুয়াল টু a/2 i প্লাস জে। বলো তো বি কত হবে, সি কত হবে? বলো। স্যার বিটা হয়ে যাবে তাহলে j plus k, জে প্লাস কে আর আর সিটা হচ্ছে i plus এ প্লাস আই, তাই না? k plus i. ঠিক আছে, এইগুলো চলে আসবে, বুঝলে তো? যখন রেসিপ্রোকাল বার করবো আমরা এই বিসিসির ক্ষেত্রে দেখবে যে এই ধরনের ভেক্টর চলে আসছে, এই ধরনের ভেক্টর চলে আসছে। আর এর ক্ষেত্রে যখন বার করবো এবিসি, তখন দেখবি যে ওই রকম চলে আসছে উপরের মতো। সেই জন্য সিম্পল কিউবিকের ক্ষেত্রে সিম্পল কিউবিকই থাকে রেসিপ্রোকালে, আর বিসিসি হয়ে যায় এফসিসি, এফসিসি হয়ে যায় বিসিসি। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, অনেক সময় এটা দেখাতে পারে। আমরা একটুখানি দেখে নিই যে সত্যি সত্যি এফসিসিতে তো চারটে অ্যাটম থাকে একটা ইউনিট সেলের মধ্যে, তাহলে চারটে এখানে আসছে কি করে একটু দেখে নিই। হ্যাঁ, একটা ক্যালকুলেশন আমি এফসিসির ক্ষেত্রে করে দেখে দিচ্ছি, অন্যগুলো তোমরা নিজেরা পারবে। চারটে কি করে আসে? এই 8টা কর্নার থেকে আগের দিন দেখিয়েছিলাম তোমাদের, 8টা কর্নার থেকে একটা কন্ট্রিবিউশন 8 মাল্টিপ্লাইড বাই 1/8। আর এই ফেসগুলোতে থাকে না, 6টা ফেসে, 6টা ফেসে তো কি হচ্ছে, অর্ধেক অর্ধেক পড়ছে, তাহলে 1/8 মাল্টিপ্লাইড বাই 8, আর হচ্ছে যেগুলো ফেসে রয়েছে সেগুলো পাশেরটাই চলে যাচ্ছে, অর্ধেক ওই ডান পাশে অর্ধেক বাঁ পাশে, এটা এটা আর এটা আবার এটার মধ্যে থাকছে, আর অর্ধেক এই পাশে চলে আসছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 6টা কর্নারের জন্য হাফ করে থাকছে। এটা কথা হচ্ছে তাহলে 1 + 3 = 4 ইউনিট সেলের মধ্যে চারটে এখানে অ্যাটমস রয়েছে বা বেসিস রয়েছে। তাহলে এই ভেক্টর দিয়ে সেটা আমাকে প্রমাণ করতে হবে। ইউনিট সেলের ভলিউম কত? ভলিউম অফ ইউনিট সেল ইকুয়াল টু এ কিউব। এটা তো আর কেউ তর্ক করবে না যে এ কিউবই হবে। ইউনিট সেলের ভলিউম হচ্ছে এ কিউব ইকুয়াল টু ভি, এটা ইউনিট সেলের ভলিউম। কারণ তিন দিকে এ থাকছে, এদিকে এ, এদিকে এ, এদিকে ওয়ে, উপরের দিকে ওয়ে, এদিকে ওয়ে, সব দিকে এ, তাহলে এ কিউব ভলিউম। এবার এইটা তো প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর, এইটা এই প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টরের থেকে যে ভলিউমটা আসে সেই ভলিউমের মধ্যে কটা অ্যাটম থাকে? একটা। তাহলে আমরা এইটার ভলিউমটা বার করি। কি করে বার করবো? খুব সোজা, ভি
প্রিমিটিভ। প্রিমিটিভ। আর এটা ভি কি বার করেছি, এটা ইউনিট। কি করে বার করব? এ ডট বি প্লাস সি, এটা বার করব। উপরে যে এফসিসির ক্ষেত্রে এ বি আর সি গুলো লেখা আছে, এগুলো প্রত্যেকটা বসাবো। বসিয়ে তোমরা যেরকমভাবে ডিটারমিনেন্টে লিখে ফেলো এই বক্স প্রোডাক্টকে, সেরকমভাবে লিখতে হবে। দেখো A/2 তিনটের মধ্যেই রয়েছে, তাহলে কি হবে? এটা কিউ হবে। আর এটা আমাকে বলতে পারবে কত হবে? আই প্লাস জে। আই প্লাস জে মানে কি? 1 1 0, কে তো কিছু নেই। তারপরে জে প্লাস কে, জে প্লাস কে মানে 1 1 আর এটা 0। আর লাস্টেরটা কি হবে? কে প্লাস আই। কে প্লাস আই মানে কে আই মানে এটা 0। এবারে আসুন A³/8, এটা কত হবে? 1 1, এই সরি 1 আর 0, তাহলে 1 হলো এটা। ভুল হলে আমাকে বলবে, হ্যাঁ। পরেরটা দেখো 1, এটা 1 মাল্টিপ্লাইড বাই 1 আর এদিকে 0, তাহলে এটা হচ্ছে 1। আর লাস্টেরটা আর ভাবার দরকারই নেই, এটা 0 আছে, 0 হয়ে গেল। তাহলে এটা হবে A³/2 প্লাস 2 মানে এই 1 প্লাস 1 4, এখানে 2 হচ্ছে আর এখানে 8 আছে, 2/4 মানে 1/4, 2/8 মানে 1/4। তাহলে এটা হচ্ছে ভি প্রিমিটিভ। এই প্রিমিটিভের মধ্যে কটা অ্যাটম থাকে? প্রিমিটিভের ডেফিনিশনই হচ্ছে প্রিমিটিভ ভলিউমের মধ্যে, প্রিমিটিভ সেলের মধ্যে একটা অ্যাটম থাকবে। তাহলে ইউনিট ভলিউমের মধ্যে, ইউনিট সেলের মধ্যে কটা অ্যাটম থাকবে? এই ভি কে তুমি ভাগ করে দাও, তাহলে ভি ইউনিট, একটা ইউনিট সেলের মধ্যে কটা অ্যাটম থাকবে প্রিমিটিভ দিয়ে আমরা ভাগ করলে বুঝতে পারবো, কারণ প্রিমিটিভে একটা করে থাকে। ভি ইউনিট মানে A³ আর প্রিমিটিভ মানে A³/4, দ্যাট ইজ ইকুয়াল টু 4। আমাদের এক্সপেকটেশন মিলে গেল। এখানেও আমরা 4টে অ্যাটম পেয়েছি, 4টে অ্যাটম পেয়েছি। এইভাবে তুমি এফসিসি বা এসসির ক্ষেত্রেও বার করতে পারো। বোঝা গেল এই ব্যাপারটা? না বুঝতে পারলে না? আমি একটু তাড়াতাড়ি করো। বুঝেছি। এইভাবে কিন্তু হিসাব করা আছে, এই যে ভেক্টরগুলো আরবিট্রারি লেখা হয়নি, এই হিসাবেই এগুলো লেখা হয়েছে, যাতে করে এই ভলিউমের মধ্যে একটা করে অ্যাটম কন্টেন্ট থাকে। হ্যাঁ, এফসিসির ক্ষেত্রেও তাই লেখা আছে। স্যার এগুলো সব পিল্লায় করে দেওয়া আছে? সম্ভবত। তাহলে লিখলাম না খাতায় সেই জন্য।